দেখতে দেখতে শেষ হতে চললো আরো একটা বছর। আপনাদের সাথে আমার বই যাত্রার প্রায় 365 দিন আবার অতিক্রান্ত হতে চলেছে। এখন ফিরে দেখার সময়। আর এই পিছন ফিরে দেখতে গিয়ে আমি দেখছি আমার এই বছরের এই জার্নিটা এত ইন্টারেস্টিং, কি নেই সেখানে। ট্র্যাজিক প্রেম থেকে শুরু করে জীবন দর্শন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা মালয়েশিয়ার পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা থেকে শুরু করে এদিকে স্বাধীন ভারতের রাজনীতি, অর্থনীতি, সাইকোলজিক্যাল থ্রিলার থেকে জীবাশ্ম। তো এইরকম একটা টান টান একটা ইন্টারেস্টিং আমার এই বছরের যে বই পড়ার তালিকা, সেখান থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা 10টা বই। প্রতিবারের মতোই 5টা ফিকশন, 5টা নন ফিকশন। তো চলুন আর বেশি দেরি না করে সরাসরি চলে যাই সেই তালিকায়। 2024-এ আমার পড়া সেরা 10টা বই। প্রথমে জেনে নেব 5টা ফিকশন। শুরু করছি শেষ থেকে, নাম্বার 5। একটা টান টান সাইকোলজিক্যাল রহস্য রোমাঞ্চ থ্রিলার, কৌশিক মজুমদারের লেখা বাংলা ফ্রিম্যাসন সিরিজ। সূর্যতামসী, নিবার সপ্তক, অগ্নি নিরয়, এই ট্রিলজিতে বিভক্ত এই যে কাহিনী, এখানে দুটো টাইম লাইনে ঘটনা ঘটে, 1892 এবং 2018। 1892-তে তৎকালীন কলকাতার চীনাপাড়ায় একজন সাহেবের নৃশংসভাবে খুন করা ছিন্ন ভিন্ন মৃতদেহ দিয়ে যে রহস্যের শুরু, রহস্য সমাধানে নেমে তৎকালীন গোয়েন্দা দপ্তরের দারোগা প্রিয়নাথ, প্রাইভেট ডিটেকটিভ তারিণী এবং তার বন্ধু উক্তি জাদুকর গণপতি, তারা দেখে এই রহস্যের জাল ছড়িয়ে আছে লন্ডনে খোদ মহারানী ভিক্টোরিয়ার অন্দরমহলে। আরো একের পর এক খুন, রহস্যজনক ঘটনা ঘটতে থাকে নেটিভদের পাগলখানা ডালান্ডা হাউসে বা সোনাগাছিতে বণিকাপল্লীতে। 2018-তে ঠিক একই রকম পদ্ধতিতে আরেকটা খুন ঘটে গেছে চন্দননগরে, আর এর সাথে জড়িয়ে পড়েছে এই তদন্তের সাথে সেই তারিণীরই আরেক বংশধর পূর্বসু রায়। আর প্যারালালি চলতে থাকা এই দুই রহস্য গল্পের মধ্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে ইতিহাস। কলকাতা, চন্দননগর, লন্ডন, ব্রিটিশ, ডাচ, এমনকি সাহিত্যের ইতিহাসও উঠে এসেছে। জাদুর কথা, জাদুবিদ্যা এই বইতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং অবশ্যই ফ্রিম্যাসন, পৃথিবীর প্রাচীনতম সিক্রেট এই ব্রাদারহুড, তাদের এবং সেই রিলেটেড নানান ইন্টারেস্টিং কনস্পিরেসি থিওরি, এই সমস্ত কিছু মিলে একটা জমজমাট রহস্য রোমাঞ্চ সিরিজ ঐতিহাসিক প্রেক্ষাপটে, বিগিনার ফ্রেন্ডলি, খুব সহজ সরল ঝরঝরে ভাষায় লেখা, খুব টান টান। শুধু একটাই কথা বলার, এই বইটার থিম গুলো যথেষ্ট ডার্ক এবং বেশ কিছু গ্রাফিক ভায়োলেন্সের দৃশ্য বর্ণনা ইত্যাদিও রয়েছে। তাই এগুলো যদি আপনাকে আনকমফোর্টেবল করে, তাহলে এই বইটা পড়ার আগে একটু ভাবনা চিন্তা করে বইটা পড়বেন। ইটস নট এভরিওয়ানস কাপ অফ টি, বাট ওভারঅল আমার খুবই ভালো লেগেছে এই সিরিজটা। আমাদের তালিকায় নাম্বার 4, একদম এই ডার্ক ম্যাচিওর এই খুন খারাপি কোন রকম থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের শৈশবের সোনালী দিনগুলোতে। অ্যান্টোয়াইন ডি সেন্ট-এক্সুপেরির লেখা দ্য লিটল প্রিন্স। তো একটা ছোটদের বই কেন আমার এই তালিকায় স্থান পেল সেরা 10টা বইয়ের মধ্যে? আসলে সব ছোটদের বই সবসময় শুধু ছোটদের হয় না। দ্য লিটল প্রিন্সও এরকমই। এর গল্পটা আমরা যদি দেখি, এর প্লটটা খুব সহজ সরল। একজন পাইলট তার প্লেন ক্র্যাশ করে সাহারা মরুভূমিতে আটকে পড়েছেন, খুব অল্প দিনেরই রসদ রয়েছে তার কাছে। তো এরকম একটা জীবন মৃত্যু পরিস্থিতি, তিনি ফিরতে পারবেন কি পারবেন না। ঠিক সেই সময় তিনি দেখা পান ছোট্ট রাজপুত্র দ্য লিটল প্রিন্সের, যেও ঠিক একই রকম পরিস্থিতিতে রয়েছে। সে এসছে আরেকটু দূর থেকে, মানে আকাশপাড়ের অন্য একটা গ্রহ থেকে। তার স্পেসশিপে চড়ে আরো বিভিন্ন গ্রহ ঘুরতে ঘুরতে পৃথিবীতে সাহারা মরুভূমিতে এসে সেও আটকে পড়েছে। সেও কিভাবে বা আদৌ বাড়ি ফিরতে পারবে কিনা জানে না। তো এইরকম একটা আপাত অ্যাডভেঞ্চার, এরকম একটা স্টোরি ছোটদের জন্য একদম খুব সহজ সরল কথোপকথনের, যেন বাচ্চাদের সাথে কথা বলছেন ঠিক সেরকম ভাবে লেখা, খুব মিষ্টি একটা গল্প। কিন্তু তার মধ্যেও পড়তে পড়তে রূপকের আড়ালে অসাধারণ ম্যাচিওর কিছু জীবন দর্শনের কথা, কিছু ভাবনার কথা লেখক তুলে ধরেছেন। যেমন চাইল্ডহুড ইনোসেন্স, লস অফ চাইল্ডহুড ইনোসেন্স, ক্রিয়েটিভিটি, ফ্রেন্ডশিপ, লাভ, লস অ্যান্ড ডেথ। এবং এই বইটা আমি অন্তত দেখেছি, এবং আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় সেটা সত্যি, যতবার পড়বেন ততবার এক একটা নতুন নতুন রূপক এবং তার আড়ালে একটা নতুন ভাবনা আপনি খুঁজে পাবেন। তাই বাড়িতে 8 থেকে 80 সবাই আপনারা একসাথে উপভোগ করতে পারেন এই বই। অবশ্যই পড়ুন দ্য লিটল প্রিন্স। নাম্বার 3, এবার চলে যাব মনস্তাত্ত্বিক গল্পে। ফ্রয়েডীয় মনস্তত্ত্বের ওপর লেখা অসাধারণ বাংলা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য। এই বইটাতে আমরা দেখি মূলত প্রেমকে উপজীব্য করে লেখক মানব মনের নানান অন্ধকার দিককে তুলে ধরেছেন। সুপ্রিয়া একজন বিবাহিতা নারী, কিন্তু তার প্রাক বিবাহ জীবনের ভালোবাসার মানুষ হিরম্বর প্রতি তার প্রেম, তার কামনা বাসনা নিদাঘের রৌদ্রতপ্ত দিনের মতোই তাকে এবং তার আশপাশের সকলকে জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। আর হিরম্বর প্রতি আনন্দের প্রেম রাত্রির মতোই রহস্যময়, স্নিগ্ধ, শীতল। তো এই দুই নারী এবং এক পুরুষ, সুপ্রিয়া, আনন্দ, হিরম্ব, এদের এই ত্রিকোণ প্রেমের আড়ালে আমরা দেখি
ফ্রয়েডীয় মনস্তত্ত্বে মানব মনের যে তিনটে সত্তা, ইড, ইগো, সুপার ইগো, সেইটাকেই প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই বইটা একদম বিগিনার ফ্রেন্ডলি নয়। বইটার বিষয়বস্তু যথেষ্ট কঠিন এবং বইটার ভাষা বা প্লট স্ট্রাকচার সেটাও কিন্তু একদম খুব সহজ সরল চেনা ছকে চলে না, একদমই চলে না রাদার। তো একটু অ্যাডভান্স লেভেলের পাঠক যারা সাইকোলজিক্যাল বই পড়তে ভালোবাসেন, ভালো লিটারেচার পড়তে ভালোবাসেন, ভাবতে ভালোবাসেন, আপনাদের সকলের জন্য এই বইটা। আর এই বইটার কথা বলতে গিয়ে মনে পড়লো, এবছরের শুরুতে আমি আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম 2024-এ আমি আরো তো অনেক বই পড়বই, তার মধ্যে 10টা বই আমি পড়বো। সেই তালিকায় কিন্তু এই বইটার নাম ছিল এবং আমার এই তালিকার বেশ কিছু বই ওই লিস্টটাতে ছিল। সেই ভিডিওটা আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখুন, আমি তার লিঙ্ক দিয়ে দেবো ওপরে এবং নিচে ডেসক্রিপশন বক্সে। আর আপনাদের কৌতূহল নিরসনের জন্য বলে রাখি যে 10টা বইয়ের 10টাই পড়ে উঠতে পারিনি, 7টা আমি পড়তে পেরেছি। বাকি 3টে সামনের বছর আমি অবশ্যই পড়ে শেষ করবো এবং আপনাদের সামনে নিয়ে আসবো তার ডিটেল ডিসকাশন। আপাতত আমরা চলুন এগিয়ে যাই আমাদের এই তালিকায়। নাম্বার 2, ইছামতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা, তার জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ উপন্যাস, যার জন্য তাকে রবীন্দ্র পুরস্কার, মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। ঊনবিংশ শতকের ইছামতি নদীর ধারে পাঁচপোতা গ্রাম এবং মোল্লাহাটি, নীলকুঠি তৎসংলগ্ন মানুষজন তাদের জীবনের কথাই বলে ইছামতি। এই বইতে যেমন নীল চাষীদের দুঃখ দুর্দশা, নীলকর সাহেব এবং দেওয়ানদের অত্যাচার, নীল বিদ্রোহ, এই সমস্ত কিছু সেই ঐতিহাসিক ঘটনা, সে প্রেক্ষাপট উঠে এসেছে। তেমনি লেখকের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি একদম আমাদের চোখের সামনে তৎকালীন গ্রাম বাংলার প্রাকৃতিক ও সামাজিক ছবিও খুব সুন্দর করে তুলে ধরেছে। এই বইতে মানুষ, প্রকৃতি, আধ্যাত্মিকতার শাশ্বত সম্পর্ক এই বইয়ের একটা অন্যতম থিম। আর একটা গুরুত্বপূর্ণ থিম, প্রবহমান সময়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর ইছামতি নদী বোধহয় এই কালো প্রবাহেরই প্রতীক। আমার খুব ভালো লাগার একটা বই, বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের পাঠক সবাই এই বইটা পড়ে আমার মনে হয় তাদের সবারই ভালো লাগে। এবং নাম্বার 1, এবছর আমার পড়া সেরা ফিকশন, অমিতাভ ঘোষের লেখা দ্য গ্লাস প্যালেস। এই বইটা সম্পর্কে বলতে গেলেই আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। আসলে এটা এমন একটা বই, এটা শুধু ভালো লাগার জন্য ফর প্লেজার রিডিং এরকম নয়। এমন একটা বই যেটা পড়তে পড়তে ভেতর থেকে এমনভাবে নড়িয়ে দেয় যে সত্যি কথা বলতে কি এই বইটা শেষ করার পর প্রায় 15-20 দিন আমি আর অন্য কোনো বই পড়তে পারিনি। এবং এখন যখন ভেবে দেখছি প্রায় মাস 3 হয়ে গেল বইটা আমি শেষ করেছি, এ বছরের মধ্যে আমি আর কোনো ফিকশন পড়িনি। আমি জানি না, আমি ডেলিবারেটলি কাজটা করিনি, কিন্তু হয়তো কোথাও সাবকনসিয়াস মাইন্ডে ছিল যে এইটাই হয়ে থাক আমার এই বছরের পড়া শেষ ফিকশন। তো এইটার বিষয়বস্তুটা কি, মূলত 3টে পরিবারের 3 প্রজন্মকে কেন্দ্র করে ব্রিটিশ শাসনাধীন বার্মা, মালয় এবং ভারতের পটভূমিতে এই যে বিস্তীর্ণ কাহিনী, তার সময়কাল 1885 খ্রিস্টাব্দে ব্রিটিশ দ্বারা বার্মার কংবোয়াং ডাইনেস্টির পতন, ব্রিটিশ দ্বারা বার্মা অধিগ্রহণ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে 90s মানে আর্লি 90s স্বাধীন মায়ানমার, সেটাও ছুঁয়ে যাওয়া হয়েছে। তো এই বিস্তৃত পটভূমিতে লেখা এই যে কাহিনী, তার অসাধারণ প্লট স্ট্রাকচার, লিখন শৈলী, ভাষা এবং তার মধ্যে দিয়ে লেখক কিভাবে এমন কিছু থট প্রভোকিং থিম তুলে ধরেছেন, যেমন এক্সাইল, ডিসপ্লেসমেন্ট, আইডেন্টিটি ক্রাইসিস, কলোনিয়ালিজম। বিশেষ করে কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল সময় মানুষের যে আইডেন্টিটি ক্রাইসিস, এটা এবার একটা অন্যতম একটা বিশেষ জায়গা জুড়ে রয়েছে। প্রায় প্রত্যেকটা চরিত্রই আমরা দেখি, মানে প্রত্যেকটা প্রধান চরিত্র আমার দেশ কোথায়, কোনটা আমার দেশ, আমি যে দেশকে আপন ভাবছি তার মানুষজনকে আমাকে আপন করে নিয়েছে, এইরকম প্রশ্নের ইতিহাসের ঝঞ্ঝাওয়াতে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত দৌড়ে বেড়ায়। আর যেখানেই সে থিতু হয়ে তার ভালোবাসার ঘর বাঁধে, তার সেই গ্লাস প্যালেস ভেঙে চুরমার করে দেয় মানব সভ্যতার সম্মিলিত লোভ, যুদ্ধ, দাঙ্গা, কলোনিয়ালিজম, সাম্রাজ্যবাদ। তবে এই যে একের পর এক ট্র্যাজেডি, সেটাই কিন্তু এই বইয়ের সার কথা নয়। ট্র্যাজেডির পরেও আমরা দেখি পৃথিবীর রণ রক্ত সফলতা কিন্তু শেষ সত্য হয়ে থাকে না, সবকিছুর শেষে আলোর মতন জেগে থাকে আশা এবং ভালোবাসা। দ্য গ্লাস প্যালেস এই বইটার ভাষা যথেষ্ট কঠিন, এই বইয়ের প্লট, এর থিম, সেগুলো বেশ অ্যাডভান্স লেভেলের। তাই এই বইটা আমি বিগিনারদের জন্য সাজেস্ট করবো না। তবে যারা একটু অ্যাডভান্স লেভেলের পাঠক, যারা ইংরেজি ভাষা বেশ সড়গড় এবং ভালো লিটারেচার পড়তে ভালোবাসেন, তারা প্লিজ মিস করবেন না। শুধু গ্লাস প্যালেস নয়, অমিতাভ ঘোষের আমি আরো
বেশ কিছু বই পড়েছি এবং ভবিষ্যতেও আমার পড়ার ইচ্ছা রয়েছে। আমি এই লেখকের একজন অন্যতম অনুরাগী হয়ে পড়েছি, বিশেষ করে এই বইটা পড়ার পর। তো এই ছিল আমার এই বছরের ভালো লাগার ফিকশনের লিস্ট। এবার চলে যাব নন ফিকশন লিস্টে। নাম্বার 5, নীল সুবিনের লেখা ইয়োর ইনার ফিশ। লেখক একজন প্যালিওন্টোলজিস্ট। তার ব্যক্তিগত জীবনে যে ফসিল বা জীবাশ্ম যে খুঁজে বার করা, সেই সমস্ত যে এক্সপিডিশন, কিভাবে সেই সাইট তারা চুজ করেন, তারপর ফিল্ডে গিয়ে কিভাবে ফসিলস তারা খুঁজে বার করেন, ল্যাবে এনে সেগুলোর যে প্রসেসিং এবং আলটিমেটলি তারপর সেটা থেকে তারা কিভাবে নানান রকম সিদ্ধান্তে আসে। তো এইটার উপর বেস করে আমাদের পৃথিবীতে কিভাবে একের পর এক এই যে লক্ষ লক্ষ বছর ধরে প্রাণীর বিবর্তন, সেইটার গল্পই তুলে ধরেছে। হ্যাঁ, গল্পই বলবো। আসলে আমি ব্যক্তিগতভাবে বায়োলজি যে সাবজেক্টটা আমি ছোটবেলা থেকে খুব একটা আমি রস পাই, সেটা আমারই অবশ্যই অক্ষমতা, কিন্তু আমার মতন পাঠককেও লেখক একদম শেষ অবধি যেভাবে টেনে রেখেছেন। আর এই যে আলোচনা, এটা কিন্তু ওপর ওপর আলোচনা নয়। মানব শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পা চোখ কান নাক থেকে শুরু করে ব্রেন, ডিএনএ, জিন, এই সমস্ত কিছুতে কি করে সেই ক্রম বিবর্তনের স্বাক্ষর এখনো বর্তমান, সেটা খুব গভীরভাবে খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। দেখানো হয়েছে কিভাবে আমাদের মধ্যে এখনো সেই ফেলে আসা মৎস্য জন্ম বেঁচে আছে, আমাদের ইনার ফিশ। তো খুব সুন্দর থট প্রভোকিং একটা বই। এবার জীবাশ্ম থেকে চলে যাব সরাসরি পলিটিক্স। রামচন্দ্র গুহর লেখা ইন্ডিয়া আফটার গান্ধী। আমি বায়োলজির মতোই পলিটিক্স এর ক্ষেত্রে একদম বিগিনার। সে বিষয়টা তো খুব একটা আমি রস কোনোদিনই পাইনি, কিন্তু ইতিহাস আমার খুব প্রিয় বিষয়। আর স্বাধীন ভারতের এরকম একটা কম্প্রিহেন্সিভ ইতিহাস খুব কম বইতে, অন্তত আমার জানা খুব কম বইতেই রয়েছে। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে সারা পৃথিবী, বিশেষ করে পশ্চিমী দুনিয়া সেন দৃষ্টিতে তাকিয়েছিল কখন আমরা ভারতবাসী, আমাদের নেতৃত্ব, তারা when they will fail at their experiment of this unnatural democracy। এমন একটা বিশাল ভূখণ্ড, যার ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ জাত পাত এই সমস্ত কিছুতে তারা শতধা বিভক্ত, অশিক্ষা কুসংস্কার দারিদ্র, এই সমস্ত কিছুর মধ্যেও তাদেরকে এক সূত্রে গাঁথা যাবে তখন সত্যি বোঝা যায়নি। কিন্তু আজ আমরা দেখছি এই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে যেভাবেই হোক আমরা এক সূত্রে বেঁধে আমরা আছি, এবং পরপর নানান রকম চ্যালেঞ্জেস, আভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী শক্তি, প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ, দারিদ্র তো আছেই, তার সাথে আছে হাতে হাত ধরে করাপশন, ডার্টি পলিটিক্স, এই সমস্ত কিছু সত্ত্বেও এই ডেমোক্রেসি কিন্তু এখনো আমাদের এগিয়ে চলেছে। এবং যেটাকে লেখক বলছেন 50-50 ডেমোক্রেসি, একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। এই সমস্ত কিছু মিলে বইটা পড়তে পড়তে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু দেখার আমার যে দৃষ্টিভঙ্গি সেটা পাল্টে যায়। তবে হ্যাঁ, লেখক নিজেও স্বীকার করেছেন, আমারও এক্ষেত্রে আমি বলেই রাখি যে কোনো রিসেন্ট হিস্ট্রি, বিশেষ করে সেটা যদি পলিটিক্যাল হিস্ট্রি হয়, 100% নিরপেক্ষভাবে কোনো লেখকের পক্ষে লেখা সম্ভব নয়। এক্ষেত্রেও হয়তো সেটা হয়নি, কিন্তু তাহলেও আপনি বইটা পড়লে এই ঘটনাগুলো আপনি জানতে পারবেন, এবং যে ঘটনাটা আপনার ইন্টারেস্টিং লাগবে সেইটা সম্পর্কে আপনি আরো অনেক সোর্স থেকে আপনি ফার্দার রিডিং করতে পারবেন। তাই আমার মতন বিগিনার যদি কেউ হন, তাদের জন্য আমার মনে হয় ইন্ডিয়ান পলিটিক্স এই বিষয়ে জানার জন্য এই বইটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। নাম্বার 3, এই বইটাও সেই ইন্ডিয়ান পলিটিক্স এর ঘটনা, কিন্তু সেটা আরো কয়েক শতক আগে। বইয়ের নাম অ্যানার্কি, দ্য রিলেন্টলেস রাইজ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লেখক উইলিয়াম ডালরিম্পল। এই বইটার কথা একদম এক কথা বলতে গেলে, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে বহাইলে সর্বত্র। পৃথিবীর আর এক প্রান্তে একটা ছোট্ট দ্বীপ ব্রিটেন, সেখানকার একটা ছোট্ট, মানে সেরকম খুব একটা সিগনিফিকেন্ট নয় আর কি, একটা ট্রেডিং এন্টিটি, তারা কি করে ইতিমধ্যে বিশাল প্রভাব প্রতিপত্তিশালী ফ্রেঞ্চ, স্প্যানিশ বা ডাচ এম্পায়ার, তাদের সবাইকে হারিয়ে পৃথিবীর এই প্রান্তে, এই ভারত ভূখণ্ডকে মূলত কেন্দ্র করে সারা পৃথিবীর একটা অন্যতম শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তি, অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। আর এই যে অ্যাপারেন্ট যে গৌরব গাথা, সেইটার আড়ালে যে রক্তক্ষয়ী সংগ্রাম, যে নৈরাজ্য, যে নোংরামো রয়েছে, সেইটাকেই তুলে ধরেছেন লেখক। এই বইতে আমরা দেখি যে আমাদের একদা সমৃদ্ধশালী ভারতবর্ষের ক্রম অবক্ষয়,
তার আভ্যন্তরীণ নানা শক্তির ভেতরে সংঘর্ষ এবং অর্থনৈতিক বা সামাজিক নৈরাজ্য, এই সমস্ত কিছুর সুযোগে কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের আখের গোছায়, কিভাবে নিজেদের শক্তি বাড়িয়ে চলে। এই বইটাও আয়তনে মানে বেশ বড়সড়, কিন্তু শেষ পর্যন্ত কোথাও আমাদের বোর হতে হয় না। একদম গল্প বলার ভঙ্গিতে খুব সহজ সরল ভাষায় লেখক তুলে ধরেছেন। এই বইটা আমার মনে হয় মোটামুটি আর কি একটু বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পাঠক সবারই ভালো লাগবে। বিশেষ করে যারা ইতিহাস নিয়ে আগ্রহী তারা অবশ্যই পড়ুন উইলিয়াম ডারলিম্পলের অ্যানার্কি। নাম্বার 2, কালিল গিবরানের লেখা দ্য প্রফেট। এই বইটা আমার মনে হয় জীবনের যে কোনো মুহূর্তে আপনার যদি মনে হয় একটু মনের আরাম দরকার বা আগামী জীবনে এগিয়ে চলার পথে পাথেও দরকার, তাহলে এই বইটা যে কোনো সময় যে কোনো পেজ আপনি উল্টে এই বইটা একটু পড়ুন, সেগুলো সব পেয়ে যাবেন এবং আরো বেশি কিছু পাবেন। এই বইতে আমরা দেখছি যে দ্য প্রফেট যাকে বলা হচ্ছে, একজন কাল্পনিক চরিত্র আল মুস্তাফা, একজন দার্শনিক। তিনি একটা অরফেলিয়াস নামে একটা কাল্পনিক দ্বীপে তিনি বসবাস করতেন। সেখান থেকে তার চলে যাওয়ার সময় আসছে। এই চলে যাওয়াটা হয়তো প্রতীকীভাবে মৃত্যুর কথাও বলা হতে পারে। তো যাই হোক, তার চলে যাওয়ার আগে নগরবাসী এক জায়গায় তারা সম্মিলিত হয়েছে এবং তাকে নানান প্রশ্ন করে জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে, মানব মন বা ওভারঅল দার্শনিক নানান প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তর আল মুস্তাফা দেন, কিন্তু একদমই প্রিচিং ভঙ্গিতে নয়। তার নিজের জীবনের উপলব্ধিগুলো খুব সুন্দর কাব্যময় ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন। এই বইতে মোট 26টা পোয়েটিক ফিলোসফিক্যাল এসে রয়েছে, যেখানে কি নেই, লাভ, ম্যারেজ, জয়, সরো, জাস্টিস থেকে শুরু করে ওয়ার্ক থেকে ডেথ, এরকম নানান বিষয় এক্ষেত্রে কভার করা হয়েছে, যার থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পাঠক কিছু না কিছু, অনেক কিছু রাদার তারা আহরণ করতে পারবে। আমার খুব ভালো লাগার একটা বই দ্য প্রফেট। এই বইটা আমি ইতিমধ্যে এবছরে অনেকবার পড়ে ফেলেছি, ভবিষ্যতেও পড়বো। আপনারাও অবশ্যই পড়ুন, বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে কোনো পাঠ পড়ুন এবং ভাবুন। এবং আমার এবছরের পড়া সেরা নন ফিকশন, বিখ্যাত রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের লেখা মেডিটেশনস। মিথ্যে কথা বলবো না, আপনাদের সাথে আমার মিথ্যে কথা বলার সম্পর্ক নয়। মেডিটেশনস এই বইটা আমার বেশ কঠিন লেগেছে, মানে আমার নিজের এখন যা লেভেল তার তুলনায় আমার একটু বেশ অ্যাডভান্সই মনে হয়েছে। তাই এই বইটা আমি যদিও পুরোটা পড়েছি, কিন্তু পুরোপুরি একদম আমি হৃদয়ঙ্গম করতে পারিনি। এর ভাষাটাও যথেষ্ট কঠিন এবং বিষয়বস্তু কঠিন বটেই। মার্কাস অরেলিয়াস তিনি তার ব্যক্তিগত জার্নালে তার নানান চিন্তা ভাবনা জীবন সম্পর্কে, সমাজ, পারিপার্শ্বিক সমস্ত কিছু সম্পর্কে তিনি লিপিবদ্ধ করে গেছিলেন এবং সেটাই এক জায়গায় কালেক্ট করে মেডিটেশনস বলে এই যে বইটা পরবর্তীকালে প্রকাশিত হয়, সেটা তার এই ব্যক্তিগত জার্নাল কি করে সমস্ত মানুষের জন্য, যারা অর্থপূর্ণ জীবনযাপন করতে চান, প্রত্যেকের জন্য একটা অমূল্য সম্পদ হয়ে উঠেছে এবং স্টয়িক ফিলোসফির একটা আকর গ্রন্থ হয়ে উঠেছে। খুব গুরুগম্ভীর নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গিতে লেখা এই বইয়ের বিভিন্ন যে রেকারিং থিম গুলো, সে তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য যে সেলফ ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, ডিউটি, হিউমিলিটি এবং অবশ্যই ইমপারমানেন্স অফ লাইফ, মৃত্যু। আমরা সবাই জানি একদিন চলে যেতে হবে, কিন্তু এই ভাবনাটাকে আমরা সযত্নে মনের একটা কোণায় দূরে সরিয়ে রেখেছি। কিন্তু এই অমোঘ সত্যিটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে এবং জীবনের প্রতি মুহূর্তে এই ভাবনাটাকে বাঁচিয়ে রেখে জীবনকে অর্থপূর্ণভাবে যাপন করা যায়, সেই কথাটা বারবার এই বইতে এত সুন্দর করে উঠে এসছে যে এই ভাবনাটা বিশেষ করে আমার এই বইয়ের একটা অন্যতম ভালো লাগার জায়গা, একটা অন্যতম সম্পদ বলে মনে হয়েছে। তো এই বইটা আমাকে আবার বেশ অনেকবার পড়তে হবে। আর আপনাদের জন্য আমার অনুরোধ, যারা এই বইটা পড়তে শুরু করবেন একবার পড়েই বা একটুখানি পড়েই রেখে দেবেন না, কষ্ট করে কয়েকবার পড়ুন। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই বইটা পড়া এবং এই ভাবনাগুলো ভাবা দরকার। তো বন্ধুরা, পড়তে থাকুন, ভাবতে থাকুন। খুব শিগগির দেখা হবে নতুন বছরে কোনো নতুন বইয়ের কথা। নমস্কার।